আচ্ছা ঠিক আছে, আর হবে না কেমন? এখন রাখি মহারানী। আচ্ছা মহারানী, ঠিক আছে বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে মনে মনে ভাবছি, আজ হঠাৎ কথার কি হলো? দরজা লক করা, একবার ভাবলাম ডাক দিব না, কিন্তু কেন জানি কয়েকবার ডাক দেওয়ার পরও কোনো কথা আসছে না ভিতর থেকে। তাই আমার কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলতে দেখি কথা বিছানা থেকে নিচে পড়ে আছে। তাই দৌড়ে গিয়ে বিছানায় তুলতে সময় কথার গায়ে হাত পড়তেই দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। এদিকে প্রচণ্ড জ্বরে কথার সেন্সলেন্স হয়ে গেছে। তাই কি করব, বিছানায় তুলে মাথায় পানি দিলাম, তাও দেখছি কথার জ্ঞান ফেরেনি। কিছু না ভাবতে পেরে একটা অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে গেলাম। এদিকে জ্বর 104 ডিগ্রি আপ হয়ে গেছে। ডক্টর বলল কথাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। কথাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে শুনলাম। কালকে নাকি কথাকে কেবিনে দিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি পেশেন্টের কি লাগেন? জি, আমি ওনার কথাটা বলতে গলাটা ধরে এলো। কি বলছেন না যে কি লাগেন পেশেন্টের? জি, আমি ওনার হাজব্যান্ড। শোনেন, এই ওষুধগুলো বাইরে আছে, একটু জলদি নিয়ে আসেন। এই বলে প্রেসক্রিপশন ধরিয়ে দিল ডাক্তার। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাহির থেকে ওষুধগুলো নিয়ে একটা ডাক্তারের কাছে নিয়ে দিলাম। শোনেন রাজ, আপনার স্ত্রীকে কেবিনে রিলিজ করা হয়েছে, আপনি এখন যেতে পারেন আপনার স্ত্রীর কাছে। এদিকে ডাক্তার কথা শুনে কথার বেডের কাছে যেতেই দেখে একটা পরিপূর্ণ চাঁদ যেন গ্রহণ লেগেছে। চাঁদটি যেন তার সমস্ত জ্যোৎস্না হারিয়ে কেমন মায়াবী লাগছে কথাকে। আমি এখানে কেন, আর আমি এখানে কিভাবে এলাম? কাল সকালে আপনি সেন্সলেন্স হয়ে গেছিলেন, তাই আপনাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। ডক্টর বলেছে আপনাকে 3 দিন হাসপাতালে থাকতে হবে। সজীবকে বলেছিস আমার অসুস্থতার কথা? জি বলছিলাম, আর মামা মামিকে জানায়নি, এমনিই তারা অসুস্থ মানুষ, যদি চিন্তা করে। ঠিক আছে। নার্স এসে কথাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। এদিকে দেখি মায়া পরিটা ঘুমিয়ে গেছে। হঠাৎ এদিকে ফোনটা পকেট থেকে বের করে নাম্বারটা দেখেই ঘড়ির দিকে তাকালাম, দেখি বিকাল 5টা বাজছে। আর রাইসা তো বলেইছিল যে আমার সাথে লাঞ্চ করবে, তাই ভয় ভয়ে ফোনটা ধরলাম। আর ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে, হ্যালো রাজ, তুমি কোথায়? প্লিজ বাসায় আসো। রাইসা দুপুর থেকে কিছুই খাচ্ছে না, রুমের দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলছেই না। প্লিজ তুমি বাসায় এসো। হাসপাতালে নার্সের কথার দেখাশোনার কথা বলে একটা সিএনজি করে রাইসাদের বাসায় গেলাম। বাবা রাজ, কেমন আছো? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? শোনো রাজ, এটা অফিস না কেমন, আর আমাকে আঙ্কেল বলে ডেকো, তাহলেই খুশি হব। জি আঙ্কেল। শোনো রাজ, বুড়িটা রাগ করেছে, দেখো তো বুড়িটা রাগ ভাঙাতে পারো কিনা। জি আঙ্কেল, আমি দেখছি। এই বলে রাইসার রুমের কাছে যেতেই রাইসা জানালার কাছে ছিল, সেইখান থেকে চলে গেল ভিতরে। তাই ভয়ে ভয়ে ডাকলাম, মহারানী দরজাটা খোলো না প্লিজ। আমি কারো মহারানী না, বুঝলেন? আপনি চলে যান। প্লিজ মামনি, আমার একটা কথা শোনো। আমি কারো কথা শুনবো না, আর আমার কথা তো কারো মনে পড়ে না। কে বলেছে মহারানীর কথা মনে পড়ে না? সব সময় মনে পড়ে। ছাই পড়ে, তোমার সাথে কথা নেই। সত্যি রাইসার বাবা এটা পচা, রাইসাকে কষ্ট দেয়। সাবধান, খুন করে ফেলবো। রাইসার বাবাই অনেক ভালো, মাঝে মাঝে দুষ্টুমি করে। তাহলে মামনি দরজাটা খোলো প্লিজ। না না, দরজা খোলা যাবে না। তাহলে আর কি করব, আইসক্রিম আর পুতুলটা আমার ছোট্ট আপি আদিবাকে দিয়ে দিই কেমন? কথাটা বলতেই দেখি দরজা খুলে। ওই বাবাই, কি বললা তুমি? মহারানীর জিনিস অন্যকে দেবা? কি করব, তুমি দরজা খোলো না, তাই আদিবাকে দিয়ে দিব। জানো আদিবা আপুটা না অনেক সুইট, কত সুন্দর করে কথা বলে। আদিবা সুইটি না, ওই মিষ্টি কথার মাঝে আমি লবণ দিব, আর আমি পচা। যাও, তোমার সাথে কথা নাই। তোমার সুইটি না লবণ, আপি ওর কাছে যাও, আমি তোমার তো কেউ না।
এদিকে মিথ্যা বলেও তো আরও বিপদে পড়লাম। রাইসা তো কেঁদে একদম শেষ। তাই বললাম, কে বলেছে আমার মহারানী পচা? আমার মহারানী কত ভালো। মহারানীর আদিবা নামে কোনো সুইট আপু নেই। তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, বুঝলা? আর কেঁদো না, তুমি কাঁদলে আমি কাঁদবো। না বাবাই, তুমি কাঁদবে না কেমন? আর আমি অভিমান করব না। তুমি আমাকে কষ্ট দিবা না বলো, প্রমিস করো। যদি আমাকে কষ্ট দাও তাহলে ওই নীল আকাশে সন্ধ্যাতারা হয়ে যাব। বলো বাবাই, আমাকে কষ্ট দিবা না? আচ্ছা মহারানী, এমন কথা কেন বলো? তুমি তোমার বাবাইকে রেখে কোথাও যেতে পারবে না, আর আমি প্রমিস করলাম মহারানীকে কষ্ট দিব না। ওকে, বলবো না। বাবাই চলো, অনেক ক্ষুধা লাগছে, খাইনি। সাথে মোমো। জানো, আমি মমকে বলেছি বাবাই আসলে তুমি একটু পর আসবে। তুমি থাকলে বাবাইকে বকা দিতে পারবো না। ঠিক বলেছি না বাবাই? মহারানী ঠিক বলেছ। মা, বাবার সাথে আর লুকোচুরি করবো না। এখন আসো, খুব ক্ষুধা লাগছে। এদিকে রাইসার কথা শুনে অপরিচিত আসতে রাইসার একটা খেলনা গাড়িতে বাসতে একটা শখ বুকের উপর ভারী কিছু অনুভব করছি। এদিকে কোমরটা তো গেলই, সাথে আঙ্কেল যদি দেখে। তাই যখনই উঠতে যাব, ঠিক অপরিচিত কি মায়াবী চোখ নিয়ে করুণভাবে চেয়ে রয়েছে। জানি না এই কাজল কালো চাহনির মাঝে কি অজানা রহস্য লুকিয়ে আছে। তাই নিজ নিজ চোখটা সরিয়ে নিলাম। কি মজা, কি মজা, বাবাইয়ের উপর পড়ে গেছে। এদিকে রাইসার কথা শুনে অপরিচিতকে উঠতে বললাম। এদিকে অপরিচিত উঠে কেমন জানি লজ্জায় লাল হয়ে গেল। সরি, তোমার কথাও লাগেনি তো? না লাগেনি, ভুলটা হয়েছে আমার, তাই সরি আমারই বলা উচিত ছিল। শুনেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই সরি বলা লাগবে না। চলো বাবাই, মম তুমি চলো, খাবো এখন। চলো। হঠাৎ খাবার টেবিলে রাইসাকে খাওয়াই দিবার সময়ও দেখি অপরিচিত লজ্জায় লাল হয়ে আছে। লজ্জা বেড়েছে মেয়েদের এত মায়াবী দেখায়। আজ না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। এদিকে ঘরের দিকে তাকিয়ে দেখি রাত 7টা বাজে। হঠাৎ কথার কথা মনে পড়তে মনটা জানি কেমন করে উঠল। তাই রাইসাকে পাপড়ি দিয়ে হাসপাতালে এসে পড়লাম। এসে দেখি কথা এখনও শুয়ে আছে। তাই কথার বেডের কাছে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর কথার ঘুম ভেঙে যায়। তুমি এখানে কি করছো? কিছু না, ভালো লাগতেছে না, তাই বসে আছি। আপনি কিছু খাবেন? কথা আমার কথা শুনে হ্যাঁ সূচক জবাব দিল। তাই ঝুড়িতে রাখা একটা আপেল কেটে কথাকে দিলাম। এভাবে কাটলো 3টা রাত। আর প্রতিটা রাত কথার পাশে বসে কাটিয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আমার জীবনটাকে সুস্থতা দান করে। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরে রাস্তায় এক সাইডে দেখি জিম দাঁড়িয়ে আছে। তাই জিমের সাথে দেখা করে ওর পড়াশোনা আর ওর মার জন্য কিছু টাকা দিয়ে গাড়িতে করে বাসায় আসলাম। এই তুমি কি করছো? এই শরীরে রান্নাঘরে কেন যাচ্ছ? কেন, কি হয়েছে? আমি রান্না করতে পারবো নিজেরটা, তাও তোর মতো এতিমের রান্না করা খাবার খাবো না। ঠিক আছে, শোনেন, আপনাকে আগামী 5 দিনের মধ্যে ডিভোর্স দিব, কিন্তু একটা শর্ত আছে। এদিকে শর্তের কথা শুনে কথা অনেকটা বিচলিত হয়ে পড়ে। কিছু বলছেন না? আছে। আচ্ছা বলো, কি এমন শর্ত? বাজে কিছু শর্ত দিবা না। সেটা আমার বিষয়, আপনি এই শর্ত রাজি কিনা বলেন। আচ্ছা বলো, কি এমন শর্ত? ওকে, হ্যাঁ, প্রমিস। খুব বেশি কিছু না, এই 5টা দিন আমি চাই তুমি আমার সাথে স্ত্রীর মতো ব্যবহার করবে। কি বলছিস তুই? তোর মতো এতিমের সাথে রাত কাটানো আমার সম্ভব নয়। চুপ করবেন। আমি আপনার সাথে রাত কাটাতে চাইনি, এবং কি স্বামীর কোনো অধিকারও ফলাতে চাইনি, কারণ আমি জানি একটা লন্ডন পড়ুয়া মেয়ের সাথে আমার মতো এতিমের যায় না। তাহলে তুই কি চাস? শোনেন, আমি চাই 5টা দিন আপনার একটা বন্ধুর মতো সারাক্ষণ পাশে থাকতে। আর আপনি তো অনেক অসুস্থ, আর হ্যাঁ, আশা করি 5 দিনের মাঝেই আপনি সুস্থ হয়ে যাবেন। আর 5 দিনের মাঝে আপনার ডিভোর্স লেটারটাও পেয়ে যাবেন। আচ্ছা, আমি শর্তে রাজি, কিন্তু তুই আমার কাছে স্বামিত্ব ফলাতে আসবি না। জি, আমি কখনো স্বামিত্ব ফলাতে আসবো না, কিন্তু আপনি আপনার শর্ত লঙ্ঘন করছেন। মানে আমি আবার কি শর্ত লঙ্ঘন করলাম? এখন থেকে তুই নয়, তুমি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো খাবে। চলো। এদিকে বিয়ের প্রথম আজ আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করলাম। কেমন জানি ভালো লাগা কাজ করছে। কিরিং কিরিং করে ফোনটা বাজতেছে। বাবাই, বাবাই, শুভ সকাল।
তুমি কেমন আছো বাবাই? জি মহারানী, ভালো আছি। তোমাকেও শুভ সকাল। বাবাই, তুমি এত কিপটে কেন? তাই বুঝি মহারানী? তো আমি কি কিপটামি করলাম, তুমি কি বলবে আমায়? না, বলা যাবে না। প্লিজ বলো না মহারানী। তুমি আমাকে শুভ সকাল বললে, কিন্তু একটা পাপিও দিলে না। আর আর মমের কথা তোমার মনেই থাকে না। তুমি মমের সাথে ফোনে কথা বলো না। এখন কথা বলবে কেমন? আর এখন সবার আগে আমাকে 2টা পাপ্পি দেবা। আচ্ছা মামনি, তোমাকে পাপ্পি দিচ্ছে, কিন্তু কোনো রিয়াক্ট নেই। পাশে থেকে রাইসার কণ্ঠ শোনা যাচ্ছে। কি মজা, কি মজা! বাবাই মমকে পাপ্পি দিয়েছে। বাবাই আর মম বোকা। এদিকে রাইসার কথা শুনে কি বলবো, ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসছে না, শুধু রাইসার কথা শোনা যাচ্ছে। তাই ফোনটা কেটে দিলাম। কি ফোন করেছিল তোমায়? রাইসা ফোন দিয়েছিল। ও, তোমার মেয়ে তাই না? জি। আচ্ছা আমি আসি, কেমন? লেট হয়ে যাচ্ছে অফিসে। দেখে যেও। অফিসে গিয়ে আজকেও আরেকবার শর্ট খেলাম। আজকেও কেউ জানি কয়েকটা গোলাপ আর একটা চিরিকুট রেখে দিয়েছে। আমি বুঝতেছি না কি যাচ্ছে আমার উপর দিয়ে। প্রতিদিন কি এমন করে ডেস্কে ফুল রেখে যায়। তাই ফুলগুলো সরিয়ে চিরিকুটটা হাতে নিলাম। সেই দিনের মতো চিরিকুটটা আজকেও কিছু লিখেছে। সবারই তো ইচ্ছা করে একজনকেও হাতটা রাখো, হাতের বাজে মেঘ হয়ে এসে অনন্তকাল আবির থাকো। সবারই হয় ইচ্ছা পূরণ, আমার কেন হয় না? একা এমন দুঃখ, অনেক দুজন, কেন হয় না? ইতি রাজকুমারীহীন রাজকুমার। চিরিকুটটা পরে এদিক ওদিক তাকিয়ে দেখছি বিছানের ডেস্কে পাখির দিকে তাকিয়েও দেখি পাখি মনোযোগ সহকারে কাজ করছে। রাজ, তুমি আমার ডেস্কে একটু আইসো তো, যদি ফ্রি থাকো। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা রাজ, আমি তোমার চেয়ে ছোটই হব, আর তুমি আমার খুব ভালো একটা বন্ধু। তুমি করে বললেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। এদিকে অনলাইনে একটা মেল বিদেশে পাঠিয়ে অপরিচিত রুমে গিয়ে নক দিলা। রাজ, ভেতরে আসো। ভিতরে এসে বসতেই রাজ, তোমাকে কিছু বলতে চাই। বিষয়টা ব্যক্তিগত, তারপরও তুমি যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি। আচ্ছা তুমি বলো, কি এমন কথা? জানো রাজ, জন্মের পর আমার মেয়েটাকে কখনো এভাবে হাসি খুশি দেখিনি, যা এতদিন তোমার সাথে মিশে হাসি খুশি থেকেছে। জানো, মাঝে মাঝে অনেকটা দুষ্টুমি করে, যেমন আজ সকালে, যা কোনোভাবেই ভালো দেখায় না। আর আজকের সকালের বিষয়টার জন্য ক্ষমা প্রার্থী। কি করব বলো, মেয়েটার মৃত্যুর দিন গুনতে হচ্ছে, তাই রাগ করে কিছুই বলতে পারিনি। কি বলো তুমি? এইসব অপরিচিতা যদি আমার মেয়ে হতো তাহলে এমন করলে আমি কি করতাম? শোনো, রাইসার মৃত্যুর কথা কখনো বলবে না। রাইসার কিচ্ছু হবে না। রাজ, বাস্তবকে আমাদের মেনে নিতেই হবে। কি করব বলো, কত জায়গায় খুঁজেছি, কোথাও কিডনি ম্যানেজ করতে পারিনি। শোনো অপরিচিতা, রাইসার কিছু হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, কেমন? সেটাই। বিকেলে অফিস শেষ করে যখন রানা দিব ঠিক তখনই কেউ যেন পিছন থেকে হাত ধরে ফেললো। তাই পিছন দিকে তাকাতেই দেখি পাখি। ওই পাখি, কি ব্যাপার, হঠাৎ হাত ধরছেন কেন? কই ছিলা? কালকে অফিসে আসোনি? আমার বুঝি টেনশন হয় না? কি বলে এইসব? শোনো, আবার বলছি, তুমি আমার ভালো একটা ফ্রেন্ড, জাস্ট এতটুকুই। শোনো রাজ, আমি তোমার ফ্রেন্ড হই, তাহলে অপরিচিতা ম্যাডাম কি তোমার বউ হয়? অমনভাবে খাইয়ে দাও, কথা বলো। কি বলো তুমি? নেক্সট টাইম আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। ঠিক আছে, রাতে বুঝবা। মানে কি বলছো এসব? কিছু বুঝতেছি না। সময় হলে ঠিকই বুঝবা। রাতে বাসায় এসে দেখি কথা শুয়ে আজ পড়েছে। মনে মনে ভাবছি কথা কি খেয়েছে। ভাবতে ভাবতে ডাক দিলাম, কথা তুমি কি খেয়েছো? না, আমি খাইনি, তুমি খেয়ে নাও। কেমন মাথাটা জানি কেমন করছে। আমি কি তোমার রুমে আসবো? আচ্ছা, আসো। এদিকে একটা ডিম ভাজি করে কথার জন্য খাবার নিয়ে গেলাম। কথা ওঠো, এই খাবার খেয়ে নিও, কেমন? তুমি খেয়ে নাও, আমি খাবো না। আমার হাতে ব্যথা পাইছি, তাই খাবো না। এদিকে কথার হাতের দিকে তাকাতেই দেখি ব্যান্ডেজ মনে হয় অনেকটা কেটে গেছে। তাই বললাম, আচ্ছা তুমি হা করো, আমি খাওয়াই দিচ্ছি। না বললাম তো, আমার খিদা নাই। কথা এমন করো কেন? আমি বলছি হা করো। রাজ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি জানি বলতে কেউ থেমে গেল। কথা শর্ত কিন্তু এই কথা ছিল না। আচ্ছা আমি হা করলাম, খাইয়ে দাও। এদিকে কথাকে খাওয়াই দিচ্ছি, হঠাৎ কথা বলে উঠলো,
তুমি খাবে না? সব আমাকে খাইয়ে দিচ্ছ। জানো কথা, আমি অফিসে খেয়ে এসেছি। রাজ, তোমার চোখ বলছে তুমি মিথ্যে বোঝো। আচ্ছা তুমি খেয়ে নাও, পরে আমি খাও কেমন? এদিকে খাওয়া দাওয়া শেষ করে ডায়েরিটা লিখছিলাম, হঠাৎ অপরিচিত ফোন দেওয়াতেই বারান্দায় চলে আসি। বারান্দাতে অনেকক্ষণ কথা বলতে রাত অনেক হয়ে যায়। ঘুম জড়ানো চোখে বিছানায় আসতেই কি যেন আবছা আবছা দেখে যায়। কোলবালিশ মনে করে শুয়ে পড়তেই আ করে চিল্লানি দেয়। এদিকে কথাকে দেখলাম পাশের রুমে ঘুমিয়ে গেছে, তাই নির্ঘাত এটা ভূত হবে, তাই ভাই চিল্লানি দিয়ে রুমের বাইরে এসে বলতে লাগলাম, ভূত ভূত। রাজ, কি হয়েছে? চিল্লাও কেন? কি হয়েছে? এদিকে কথাকে বললাম, জানো আমার রুমে না ভূত। কথাটা বলতে এই গলাটা ধরে এলো। মানে কি বলছো? ভূত মানে? আমার কিন্তু ভয় লাগতেছে। হঠাৎ এমন সময় আমার ঘরে কি জানি ভাঙার শব্দ হলো। এদিকে শব্দটা হতেই বুকের ভারী কিছু অনুভব করলাম। দেখি কথা ছোট্ট বাচ্চার মতো আঁকড়ে ধরে আছে। অনেকক্ষণ নীরবতা। হঠাৎ করে কথা নিজেকে আমার বুক থেকে ছাড়িয়ে নিল। রাজ, ভূত থাকার কথা না তো মনে হয় ঘুমের ওটা স্বপ্ন দেখেছো। চলো দুজনে একসাথে তোমার রুমে যাই। আচ্ছা চলো, গুড আইডিয়া। এই বলে দুজনে রুমে গিয়ে দেখি একটা গ্লাস পড়ে আছে, তার কাছে একটা বিড়াল। রাজ, তুমি না এখনো কি সে ছোট্ট যে বিড়াল দেখে ভয় পাও? যে তোমার ভূতটা হচ্ছে বিড়াল। এখন শুয়ে পড়ো আর চিল্লাচিল্লি করো না। আচ্ছা ঠিক আছে বলে রুমটা দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম আসতেই কে জানে মুখ চেপে ধরেছে। মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। মনে মনে সুরাপাট করছি, কিন্তু কোনোভাবে হাত ছড়াচ্ছে না। এমা, ভূত দেখি বুকের উপর চড়ে বসেছে। মনে হয় আজকেই শেষ জীবন। ছোটবেলা থেকে ভূত পেতের কথা শুনে ভয় পাই, আজ বুকে চড়ে বসেছে। হঠাৎ আমার মনে হচ্ছে ভূতের হাত নাকি শক্ত থাকে। এরা তো মনে হচ্ছে তোলার মতো, আবার অনেক পারফিউমও বের হচ্ছে। এটা ভূত মনে হচ্ছে না। তো হঠাৎ কানের কাছে ভূতটা আমাকে বলতেছে, একদম কথা বলবে না, যদি বলো তাহলে একেবারে মেরে ফেলবো। নিজেকে কি মনে করে আমি কি দেখতে খারাপ? দিনের বেলায় বলছিলাম না রাতে বসবে, একটা শর্ট খেলাম, বুঝতে বাকি হইল না এটা পাখি। পাখি বলে যখনই চিৎকার দিব মুখটা ধরে বলতে শুরু করলো, এই যে বাবু, কুল ডাউন। চিৎকার দিলে আপনার বউ কথাকে বলে দিব, রোজ রাতে আমাকে নিয়ে আপনি বাকিটুকু বুঝে নিন। এদিকে পাখির কথা শুনে হিরো থেকে জিরো বনে গেল। বৃষ্টি ভেজা রাতেও গলা শুকিয়ে গেছি। কি বলবো, আল্লাহ দাড়ি ফালাও। মেয়েরা এত বড় গুন্ডি হয় তা আজীবনও ভাবতে পারে নাই। মনে মনে ভাবতেছি, রাতে যদি আমার সাথে এই গুন্ডি মেয়েটা থাকে নির্ঘাত আমাকে রেপ করবে। এই কথা মনে করে বুকে থুতু দিলাম। এই রাজবাবু, কি ভাবছো? কথা বলো না কেন? কি বলবো তোমাকে? ভয়ে আমার পা কাঁপতেছে। উনি আছে কথা বলা নিয়ে। কি বলো বাবু, তোমার পা কাঁপছে কেন? আচ্ছা, কোথায় ছিলে এই দুদিন? তোমাকে এত এত মিস করছি। পাখি, তোমার পায়ে পড়ি, প্লিজ বের হও আমার রুম থেকে, প্লিজ রক্ষা করো আমায়। ও মা, এমন কথা মুখেও আনবে না। জানো না, প্রেমিকের পায়ের নিচে প্রেমিকার নিরাপদ আশ্রয়স্থল। বুঝছো, আল্লাহ পাপ দিবে এমন কথা বললে। আর কখনো বলবো না এমন কথা। আল্লাহ পাপ দিব না তোমার মাথায় ঠাডা ফালাবো। আবার বলো নিরাপদ আশ্রয় স্থল আমার পায়ের নিচে। সত্যি বলছি, প্রেমিকের পায়ের নিচে প্রেমিকার নিরাপদ আশ্রয়স্থল। পাখি, কেন বুঝো না? তুমি আমার প্রেমিকা নও, আর আমি বিবাহিত। তুমি এটাও জানো যে আমার জান প্রাণ জুড়ে শুধুই কথার অস্তিত্ব বিরাজমা। এই জীবনে কেন পর জীবনেও তার স্থল বসাতে পারবো না। তুমি শুধুমাত্র আমার ভালো একটা ফ্রেন্ড, এতটুকুই। কিন্তু আজ যা করলে লজ্জা করে তোমাকে ফ্রেন্ড ভাবতে। কিসের বিয়ে? যে মেয়ে তোমাকে এতিম বলে গালি দেয়, বিয়ের রাত থেকে এই পর্যন্ত স্বামীর অধিকার দেয়নি তোমাকে, সে আবার বউ। আমি সেই দিন সব শুনেছি রাজ। শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু এটুকুই জানি। আর হ্যাঁ, কথা তো তোমার কাছে ডিভোর্স চাইছে, দিয়ে দাও। জানি না কত ছেলের সাথে কি না কি আছে। তুমি শুধু আমার বন্ধু বলে বেঁচে গেলে। কি কথা খারাপ? কে বলেছে তোমায়? আর হ্যাঁ, কথা এখন আমার বউ, আর আল্লাহর পবিত্র কালেমার বন্ধন কখনো ছিন্ন হতে পারে না। আর তোমার কিভাবে সাহস হয় আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলতে? হ্যাঁ,
মারো মারো, তাও বলবো তোমাকে ভালোবাসি। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না, বুঝছো? আচ্ছা, তোমার কথাটা রাখলাম। দিনে কখনো ইচ্ছে করে তোমার সামনে আসবো না, কিন্তু রোজ রাতে ভূত হয়ে আসবো, কারণ তুমি রাতে আসতে নিষেধ করনি। সত্যি বাবুটা অনেক ভালো। আল্লাহর রক্ষা করো হামাই, এই মেয়েটাকে তুমি কি লজ্জা শরম কিছুই দাও নাই? লজ্জা শরম থাকলে প্রেম হয় না। তুমি বের হও বলছি আমার রুম থেকে, এখনই বের হও প্লিজ। পাখি কথা দেখে ফেললে কি ভাববে? আচ্ছা রাজ, তোমাকে জড়িয়ে ধরি? কি বাজে বকছো, বের হবা কিনা? আচ্ছা, সাথে একটা পাপ্পি, কেমন? আল্লাহ কোন বিপদে ফেলাইলে আমায়, এই ছেড়ের চেয়েও ভূতের হাতেও মরা ভালো ছিল। আচ্ছা সবাই ঘুমাচ্ছে মনে হয়, কথা ভাবি এই ঘুমালো, আমি একটা অ্যালার্ম দিই কেমন? বলে যেই চিল্লানি দিবে ঠিক তখনই মুখটা ধরে ফেললাম, হাতটা সরিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, এই তো বাধ্য ছেলে। এই বলে জড়াই ধরে পাপ্পি দিল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কিছু বলার শক্তি নেই। আচ্ছা চলি? যান, মনে রাখবেন পাখি নামের আমার কোনো বন্ধু ছিল না, আজ বন্ধুটাও নষ্ট করলেন। আচ্ছা অ্যালার্মটা দিই কেমন? না না, তোমার পায়ে পড়ি প্লিজ, যাও, কথা উঠে পড়বে। আচ্ছা গেলাম, কেমন? শুভরাত্রি। মনে মনে ভাবছি, যাক আবচ্ছা ফেদাই হলো। আল্লাহ, এর চেয়ে ফুচের হাতে ফেললেও আমাকে আফসোস নেই, তাও এমন গুন্ডির হাতে না। কি করব, সবাই ব্ল্যাকমেল করে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি কে যেন দরজায় লক করছে, তাই গিয়ে দরজা খুলতে একটা শর্ট খেলাম। আজ কথা হঠাৎ আমার পছন্দের নীল কালারের শাড়ি পরেছে। আজকে আবার শুক্রবার, তাই অফিস বন্ধ, তাই ভাবলাম কথাকে নিয়ে একটু ঘুরতে বের হব। মনে মনে ভাবছি কথা কি রাজি হবে? এই রাজ, কই হারিয়ে গেলে? অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো, কিছু বলছো না যে? না, একটা কথা বলবো। আচ্ছা কি বলবা বলো, তোমার তো 5 দিনের বউ আমি, শর্ত মোতাবেক যা ইচ্ছা বলতে পারো। কথার মুখে বউ ডাকটা শুনতে মনটা শিহরিত হয়ে উঠল। কি জানি বলবা, বলো। বলছিলাম আজ শুক্রবার ছুটির দিন, চলো না বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তবে আজ তোমার নীল পাঞ্জাবিটা পরবে কেমন? আচ্ছা ঠিক আছে। এই বলে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যখনই বের হব তখনই দেখি কথার হাতে ফোনটা ক্রিং ক্রিং শব্দ হচ্ছে। একবার রিং হতে কথা ফোনটা ধরলো। ফোনটা ধরতেই, হ্যালো জানো, কেমন আছো? এতদিনে তোমার মনে পড়লো? তোমার জানোটাকে জানো না আমি অসুস্থ ছিলাম? সরি সরি সরি, এতগুলো সরি। কি করব বলো, অফিসে এত কাজ ছিল, তার জন্য ফোন দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কেমন আছো? তোমাকে ছাড়া ভালো থাকি কিভাবে বলো, আমার মনটা যে তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা তুমি কেমন আছো? তোমার মতোই আছি। আচ্ছা তুমি কি ওই এতিমটাকে ডিভোর্স দিয়েছো? আর হ্যাঁ, আমি আগামী সপ্তাহে আসতেছি, কেমন? কি বললা, সত্যি তুমি আসতেছো? আর হ্যাঁ, 5 দিন এর আজকে 3 দিন, 2 দিন পরে ডিভোর্স দিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না, কেমন? ও রিয়েলি? আচ্ছা জানো, মিস ইউ, পরে কথা হবে। ওকে, সেম হিয়ার, বাই, মিস ইউ সুইটহার্ট। এদিকে দূর থেকে কথাগুলো শুনছিলাম, তাই ইচ্ছাকৃতভাবেই বললাম, তুমি চাইলে আজ বাইরে নাও যেতে পারো। আমি যাব, আর আমি চাই না কাউকে কথা দিয়ে কথার অমর্যাদা করতে। তুমি চলো, আর হ্যাঁ, আমার ডিভোর্সের কথা মনে রেখো, কেমন? ডিভোর্সের কথাটা শুনে আবার মনের মাঝে ঝড় বইতে থাকলো। কি করব, যে পাখি ঘর বোঝে না তাকে মুক্তি করে দেওয়াই শ্রেয়। ঘুরতে যাবে না? লেট হয়ে যাচ্ছে তো। চলো। এই বলে গাড়িতে করে ছোট্টবেলায় যেখানে বেশি যেতাম, সেই কাশফুলে ঘেরা নদীর ধারে ধরে শহর থেকে 7 কিলোমিটার দূরে নিরিবিলি পরিবেশ, অনেক ভালো একটা জায়গা, কত স্মৃতি লুকিয়ে আছে এইখানে সেই সবের। রাজ, ওই দেখো দূরে অনেকগুলো শাপলা, কি সুন্দর না? অনেক সুন্দর, তবে আজকাল আগমনে আরো সৌন্দর্য তো বৃদ্ধি পেয়েছে। মানে কি বললাম? কার আগমনে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে? বলছিলাম বসন্তের ফুলের আভাস, ফুলগুলো আজ আরো সুন্দর লাগছে। ও তাই বুঝি। জানো রাজ, মনে হচ্ছে এই জায়গাটা আগে কত এসেছি, অনেক পরিচিত লাগছে পরিবেশটা। একবার বলতে চাইলাম যে সেই সবের সে স্মৃতিগুলো বৃষ্টি ভেজা ভেঙ্গে নৌকায় করে শাপলা ফুল তোলা, দুজন একসাথে কদম ফুল পেরে একে অপরকে ছিটানো, কিছু কি বলবো যে স্মৃতিগুলো ভুলে গেছে,
তার মানে স্মৃতিগুলো জাগিয়ে তুলে কি লাভ? তাই বললাম অনেক পরিচিত, কিন্তু বাস্তবে তা না। তাই মনে হয়। আচ্ছা রাত, চলো ওই দিকটা গিয়ে বসি, কেমন? চলো, ভালোই দেখাচ্ছে নদীর ধারে কাশফুলগুলো। সত্যি রাজ, জানো কাশফুল আমার অনেক পছন্দ। অনেক দিন পর দেখলাম এই সাদা মেঘের বেলা। সাদা মেঘে বেলা কি? তুমি জানো না, সাদা মেঘের বেলা মানে কাশফুল। আমি ভালোবেসে ডাকি তো সাদা মেঘের বেলা। ও আচ্ছা, এইভাবে কথা বলতে বলতে বিকাল হয়ে যায়। তাই কথাকে বললাম চলো বাসায় যাই। চলো। একটা গাড়ি নিয়ে বাসায় রওনা দিলাম, কিন্তু শেরপুর কলেজ মোড় আসতে দেখি জিম নামের সে মেয়েটা রাস্তায় সাইডে স্কুল ড্রেস পরার সাথে স্কুল ব্যাগ নিয়ে কাঁদছে। তাই কথাকে বললাম আচ্ছা কথা, তুমি যাও, আমার শহরে একটা দরকার আছে, কেমন? আচ্ছা রাজ, সাবধানে থেকো। বলেই কথা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে তাড়াহুড়ো করে জিমের কাছে যেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই যা, কাঁদছো কেন তুমি? স্কুলের ম্যাডাম কি বকা দিয়েছে? না ভাইয়া, তুমি তো জানো আপন বলতে এই দুনিয়ায় তুমি আর মা জানো। মাটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ডাক্তার বলছে টাকা লাগবে। কি করব ভাইয়া, তোমার বাসা কোথাও তাও জানি না। কি করব, রাস্তায় দাঁড়িয়ে প্রার্থনা করছি আল্লাহ যেন তোমাকে পাইয়ে দেয়। প্লিজ আমার মাকে বাঁচাও প্লিজ ভাইয়া, একটাই মা, এ থাকার অবলম্বন আমার ভাইয়া। সারা জীবন তুমি যদি চাও তোমার দাসী হয়ে থাকবো। প্লিজ ভাইয়া আমার মাকে বাঁচাও। আচ্ছা ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রোগীকে রক্ত দিব। এদিকে রক্ত দেওয়ার পর জিমের মা অনেক সুস্থ হয়েছে। এদিকে জিমকেও রেখে বাসায় এসে পড়লাম। রাজ, কি এত লেট হলো কেন? না, একটা কাজ ছিল বলেই দেখি পকেটে থাকা ফোনটা কাঁপছে, তাই ফোনটা ধরলাম। ফোনটা ধরতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হয়েছে অপরিচিতা? বলো আমায়, কি হয়েছে বলবে তো আমায়। রাজ, আমার শেষ অবলম্বনটা শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ রাইসার কথা মনে পড়লো। কিছু হয়নি তো মেয়েটা? কেমন জানি বুকের মাঝে রক্তক্ষরণ হতে লাগলো। অজান্তেই দুফোঁটা চোখে অশ্রু গড়িয়ে পড়ল, হাতটা কাঁপতেছে। তাই আবারও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রাইসার? কিছু কি হয়েছে? কথাটা বলতেই গলাটা ধরে এলো। না রাজ, রাইসের কিচ্ছু হয়নি। কি হয়েছে বলবে তো? কান্না থামাও প্লিজ। রাজ জানো, আমার শেষ ছায়াটুকু বাবাও আজ স্ট্রোক করেছে। স্যারের স্ট্রোকের কথা শুনতেই মনটা খারাপ হয়ে গেল। কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। বিয়ের পরই স্বামীকে হারিয়েছে মেয়েটা। একটা মেয়ে, তাও মৃত্যুর দিন গুনতেছে, আর শেষ আশ্রয় বাবাটারও এই অবস্থা। কি বলবো তা বুঝতে পারতেছি না। রাজ, কি হয়েছে, কাঁদছো কেন? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি হাসপাতালে। কি হয়েছে রাজ? কোথায় যাবে তুমি এত রাতে? খাওনি তো এখনো, আর এইভাবে মেয়ে মানুষের মতো কাঁদছো কেন? বলবে তো কি হয়েছে। না তেমন কিছু হয়নি, আমার এক জায়গায় যেতে হবে, আমি আসি। রাজ, শর্ত মোতাবেক আমি তোমার স্ত্রী, আমি জানতে চাচ্ছি কি হয়েছে, কাঁদছো কেন? কথার মুখে বউ ডাকটা শুনে মনের মাঝে অজানা এক অনুভূতি শিউরে উঠল। কি হচ্ছে বলবা না? আর যেখানে যাবে খেয়ে যাবে। শোনো তাহলে, আমার অফিসের বস মারা গেছে। ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে যাও, কেমন? এদিকে কথার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে কথা টেবিলের খাবার সাজিয়ে ডাকছে, তাই ফ্রেশে খাবার টেবিলে গেলাম। এদিকে দুজনেই বসে খাবার খাচ্ছে। হঠাৎ কথা বলতে লাগলো। রাজ, তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবা? রাজ, জানো তো কাউকে কথা দিলে কথা রাখতে হয়। তা তো অবশ্যই। রাজ, তোমার কথা মতো আগামী পরশু আমাদের ডিভোর্স দিবে, কেমন? আর এইটা তুমি কথা দিয়েছ, আজ শর্তের 3 দিন। এদিকে কথার এমন কথা শুনে খাবার মাথার তালুতে উঠে গেল। আস্তে খাবে না? খেলে তো তালি উঠবেই। মনে মনে বললাম, খাওয়ার সময় কথাটা না বললেও পারতে। কি ভাবছো রাজ? তোমার আর আমাদের ডিভোর্সের কথা তো ভাবছো? তুমি ঠিকই বলেছো, চিন্তা করো না, ঠিক সময় ডিভোর্স লেটার পেয়ে যাবে। ও রাজ, বাঁচালে আমায়। জানো সজীব না আগামী সপ্তাহে দেশে আসছে, আর সজীব দেশে এসে বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। ও আচ্ছা, ভালোই হবে, যাকে ভালোবাসো তাকেই পাবে। রাজ, দোয়া করো আমার আর সজীবের জন্য, কেমন? তা তো অবশ্যই। আচ্ছা আমি উঠি, আমার হসপিটালে যেতে হবে। তুমি তো কিছুই খেলে না, আর তোমার মেয়েটাকে কাল একটু বাসায় নিয়ে এসো, তোমার বউটাও অনেক মিষ্টি। এদিকে কথার কাছে অপরিচিতার কথা শুনে অনেকটা অবাক হলাম। রাইসা আমাকে বাবাই বলেই রাখে,
কারণ কথা মনে হয় অপরিচিতাকে আমার স্ত্রী ভেবে নিয়েছে। মনে মনে ভাবলাম সত্যিটা বলেই দিই, আবার ভাবলাম না থাক, সত্যিটা বলে কি হবে। কি ভাবছো? না কিছু না, চলি, আমার আসতে সকাল হতে পারে। ও আচ্ছা, দেখে যেও। আচ্ছা আসি এখন, এই বলে চলে গেলাম হাসপাতালে। গিয়ে দেখি রাইসা আর অপরিচিতা স্যারের মাথার কাছে বসে আছে। বাবাই আসছো? তুমি দেখো মম কান্না করতেছে, তুমি বলো না বাবাই মম যেন কান্না না করে। জানো বাবাই, মম কান্না করলে আমারও কান্না আসে। এদিকে চেয়ে দেখি অপরিচিতা স্যারের কাছে বসে কাঁদছে, তাই কাছে গিয়ে বললাম চিন্তা করো না তুমি, স্যারে কিছু হবে না। রাজ কি করব বলো? রাজ বাবা আসছো তুমি? স্যার বলেন। রাজ, আমি তোমার বাবার মতো। আমি জানি আমি দুনিয়ার অল্প কিছুক্ষণের মেহমান, তাই আজ তোমাকে কিছু বলতে চাই। এই কথাগুলো অনেকদিন আগে থেকেই বলবো ভেবেছিলাম। স্যার বলেন। জানো রাজ, আমার মেয়েটা এতটাই অভাগী, জন্মের দিন তার মাকে হারিয়েছে। মায়ের দুধটুকু খেতে পারেনি, হসপিটালের বেডে রেখে চলে যায় না ফেরার দেশে। আর তখন মেয়েটার কষ্ট হবে ভেবে আর কখনো জীবনে বিয়ে করেনি। জানো, জীবনের প্রতিটি পদে পদে মেয়েটি কষ্ট পেয়েছে। জানো রাজ, কত ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। মেয়েটাকে বছর হতে না হতেই রাইসার সেদিন পৃথিবীতে আসে। সেই দিনেই অপরিচিত তার মায়ের মতো তার স্বামীটাও চলে যায়। জানো, মেয়েটাকে সেদিন সান্ত্বনা দেওয়ার ভাষাটাও হারিয়ে ফেলেছিলাম। আর একটা মেয়ে রেখে গেছে রাইসা, তার জন্য মৃত্যুদিন গুনতে হচ্ছে। বলো, মেয়েটা কি এমন অপরাধ করেছে যার জন্য কাছের মানুষগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে? জানো রাজ, এতদিন যেটুকু বুঝেছি আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে। জানি না তোমাকে বলেছে কিনা, আমি তো থাকবো না, তাই বলেছিলাম তুমি রাইসার বাবা হয়ে থাকো। এদিকে স্যারের কথা শুনে পায়ের নিচে মাটি সরতে লাগলো। আমি কেমনে রাইসার বাবা হব? বিবাহ নামক শৃঙ্খলা আমি যে আজ আবদ্ধ হই। আমার হৃদয়ের আকাশটা যে একজনের লিখে দিয়েছি, সে আমার ছোট্টবেলার খেলার সাথী। কথা রাজ বাবা কিছু বলো, আমি তো চলে যাচ্ছি, তাই মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম। স্যারের কথা শুনে আবার চোখ দিয়ে অশ্রু ছড়তে লাগলো। কি বলবো, তাই চুপ করে আছি। হঠাৎ অপরিচিত স্যারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে অপরিচিতা কি বলে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছে না, তাই বললাম কেঁদো না, সবার বাবা মা তো চিরকাল থাকে না, প্লিজ কান্না করো না। কি বলেছে কেউ নেই, আমি তো আছি। বাবা ওঠো, বাবা আমাকে কার কাছে রেখে মার মতো চলে গেলে? সারা জীবন কি আমি হারাবই? ওঠো না বাবা, ওঠো, প্লিজ ওঠো। জানো রাজ, আজকে আমার শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেললাম। জন্মের পর মাকে হারালাম, বড় হতেই বিয়ের পর স্বামীকে হারালাম, আজ আবার শেষ আশ্রয় বাবাকেও হারালাম। একটা মেয়ে আছে, সেও মৃত্যুর পথযাত্রী। কেন আল্লাহ আমার সাথে এমন খেলা করছে বলতে পারো? বাবাই বাবাই মা কান্না করে কেন? নানা ভাই কি হয়েছে বলো না বাবাই। এদিকে রাইসার কথা জবাবে কি বলে দিব ভেবে পাচ্ছি না, তাই বললাম মহারানী, তোমার নানা ভাই না ফেরার দেশে চলে আছে। সকালে স্যারকে মাটি দিয়ে অপরিচিতা রাইসাকে বলে এই বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাসে এসে শর্ট খেলাম। দেখি কথা বৃষ্টিতে ভিজতেছে, মনে হচ্ছে আজকের বৃষ্টিটা পূর্ণতা পেয়েছে। কথার অবশেষ খুব ইচ্ছে করেছে কথার সাথে ভিজতে, কিন্তু তা সম্ভব নয়। কথা তো আমাকে কখনো মন থেকে স্বামী মনে করেনি। এই রাজ, কখন আসলে? আসো, বৃষ্টিতে ভিজে অনেক ভালো লাগছে ভিজতে। আজ তুমি ভেজো কেমন? আমার ভালো লাগছে না। এ বলে রুমে এসে ড্রেস চেঞ্জ করে বিছানায় গাটা এলিয়ে দিতে ঘুমিয়ে গেলাম। এদিকে দেখছি যে কে জানি কথাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে চিরদিনের জন্য। আর আমি বলছি, কথা প্লিজ যেও না। আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, আমি যে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। এই বলে অনেকটা কেঁদে দিলাম। এই রাজ ওঠো, কত বেলা হলো, জানি না রাতে খেয়েছো কিনা। এই রাজ ওঠো। এদিকে কথার ডাকে ঘুম ভাঙতে কথাকে জড়িয়ে ধরে বললাম, কথা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না, প্লিজ তুমি যেও না। এই রাজ, কিছু স্বপ্ন দেখেছো কিছু? তুমি জানো না আমি সজীবকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আর আজ 4th দিন, কাল আমাদের ডিভোর্স দিবে। তুমি আমাকে কথা দিয়েছো, তুই কথার বরখিলাপ করবে না অবশ্যই।
ও আমি তো ঘুমের ছলে ফুলে গিয়েছিলাম। এই কথা আমার সেই সবের কথা না, এই তো সজীবের কথা। কি রাজ, কিছু বলছো না যে? এদিকে কথার কথা শুনে মনের মাঝে পাহাড় সমস্ত কষ্ট দিয়ে বলতে লাগলাম, আরে তোমার সাথে মজা করছি জানো না, আমার মেয়ের রাইসা আছে। ওহ রাজ, তুমি তো ওকে ভয় পাইয়ে দিয়েছিলে। ও আচ্ছা, সরি, ভয় পেয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চলেন মিস্টার, খাবার রেডি করা। এদিকে টেবিলে বসে খাবার খাচ্ছে, হঠাৎ কথা বলতে লাগলো। রাজ, কাল সারা রাত কোথায় ছিলে? তোমাকে তো বললাম, ওই যে স্যারের স্ট্রোকের কথা। ও, আমি মনে করেছিলাম তুমি অপরিচিতা, সরি, তোমার বউয়ের সাথে গিয়েছিলাম। আরে আমাকে বলেই যেতে পারতে, রাত কাটাতে পারো, কারণ হাজার হলেও বউ, একটা মেয়েও আছে। মনে মনে ভাবলাম সত্যি বলবো না থাক, হাসপাতালের কথা বললাম, বিশ্বাস করো না, তাকে সত্যিটা বলেই বা কি করার, তাই বললাম হ্যাঁ সরি, এরপর সত্যি বলবো কেমন? আচ্ছা কোনো ব্যাপার না, বউয়ের কাছে থাকতেই পারো। ঠিক বলেছেন। এদিকে চোখ দিয়ে অশ্রু ফোঁটা ঝরবে বলে। রাজ, তোমাকে একটা কথা বলি কেমন? বলো, কি বলবে? আমায় কিছু টাকা দিবে? কত লাগবে বলেন? আচ্ছা রাজ, ভালো ব্র্যান্ডেড ঘড়ি কিনতে কত লাগবে? একই রকমের 2টা ঘড়ি। ও 8-10 হাজার লাগতে পারে। আচ্ছা, ড্রেসিং টেবিলের উপর মানি ব্যাগ আছে, 15,000 আছে, ওইটা দিয়ে চালিয়ে নিও কেমন? রাজ, বলবে না ঘড়িটা কার জন্য কিনবে? জানি, তোমার কোনো প্রিয়জনকে দিবে ঘড়িটা। ঠিক বলেছ রাজ, সজীব কতদিন পর দেশে আসছে, তাই ভাবছি 2টা ঘড়ি কিনবো, একটা আমার আর একটা সজীবের। ও আচ্ছা ঠিক আছে। বলতে দিকে রাইসা ফোন দিয়েছে। হ্যালো বাবাই, তুমি কোথায়? মম সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, তুমি আসো তো বাবাই। তোমার মমকে দাও তো মামনি। বাবাই, মম কান্না করতেছে জানো বাবাই, মম তোমাকে ফোন করতে বারণ করেছে, আমি লুকিয়ে ফোন করেছি বাবাই, ভালো করেছি না জানো বাবাই, মমের কান্না দেখে আমিও কান্না করেছি। মামনি কান্না করো না কেমন, আমি আসতেছি। কোথাও যাবে? রাইসা ফোন দিয়েছিল, বাসা যেতে বললো। ও, তোমার তো মেয়ে আছে, ভুলে গিয়েছিলাম। আচ্ছা আমি আসি কেমন? আচ্ছা যাও, কেমন? এদিকে স্যারের বাসায় গিয়ে দেখি অপরিচিত রুমে বসে কাঁদছে। রাইসা তার মমকে বলছে, মম তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, চলো খাবে চলো মম, জানো প্রতিদিন তুমি খাওয়াই দিতে, আজ আমি তোমাকে খাওয়াই দেবো কেমন? ওই মম কথা বলো না কেন, আর কান্না করো না কেমন, তুমি কান্না করলে আমারও যে কান্না পাই। মম বাবাইকে বলছি, বাবাই আসবে, একদম কান্না করো না। রাইসা মামুনি, তোমার বাবাইকে আর ফোন দিও না, আমাদের কেউ নেই পৃথিবীতে। কে বলেছে তুমি আছো? বাবাই আছে না, তুমি বাবাইকে একটুও ভালোবাসো না, বাবার সাথে কথা বলো না, তুমি যদি অমন করো তাহলে আমিও তাড়া হয়ে যাব, তখন দেখতে পাবে, ধরতে পারবে না। রাইসা মা আমার, এমন ভাবে বলিস না প্লিজ, এই পৃথিবীতে তুই যে আমার শেষ সম্বল, তোর চাঁদ মুখটা দেখে যে বেঁচে আছি আমি। এইভাবে বলতেছিল। এদিকে দরজায় দাঁড়িয়ে মা মেয়ের কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু ফোড়াইতে নামতে শুরু করেছে। মা, তুমি বাবাইকে ভালোবাসো না? মারে, তোর বাবাইকে অনেক ভালোবাসি রে, কিন্তু কি মুখ নিয়ে বলবো যে আমি তোর বাবাইকে ভালোবাসি? সে তো বিবাহিত, আমিও যে এক অদৃষ্ট বন্ধনে আবদ্ধ। জানি না তোর বাবাইকে পাবো কিনা, তবে তোর বাবাইটা সত্যি অনেক ভালো রে, অনেক ভালোবাসি তোর বাবাইটাকে। আর আমাকে ভালোবাসো না? মারে, তুই যে আমার জীবন। এদিকে মা মেয়ের ভালোবাসা দেখছি আর চোখের জল ফেলছি। হঠাৎ মম দেখো, বাবাই আসছে, দেখো তো মম, বাবাই কান্না করতেছে। এই বলে দৌড়ে এসে ঝাপড়ে ধরে বলতে লাগলো, বাবাই দেখো, মম কান্না করতেছে, তুমি আমার মমকে কেন কষ্ট দাও জানো না? মমকে কষ্ট দিলে তোমার মহারানী কষ্ট পায়। এখন থেকে মমকে বেশি করে ভালোবাসবে, আমি খাবার নিয়ে আসি, মমকে খাইয়ে দিবে, এটাই তোমার শাস্তি। এদিকে রাইসার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো, অপরিচিতার দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবাই এই নাও খাবার, মমকে খাইয়ে দাও। এই বলে খাবার প্লেটটা হাতে নিয়ে অপরিচিতাকে টেবিলে এনে বসালো। বাবাই দাও না কেন খাইয়ে মমকে, মম তুমি খাও একদিকে।
মনে মনে ভাবছি কি করব। তাই বললাম, শোনো, পৃথিবী কারোর বাবা মা চিরদিন বেঁচে থাকে না, তাই তাছাড়া রাইসা তো আছে, ওকে নিয়ে বাঁচতে হবে। এই বলে খাওয়াই দিলাম রাইসা আর অপরিচিতাকে। দেখেছো মা, বাবাই আমাকে কত ভালোবাসে। হুম, তোমার বাবাইটা অনেক ভালো, ঠিক তোমার মতো। দেখতে হবে তো বাবাইটা কার। তুমি ওর কথায় কিছু মনে করো না রাজ। কি করব, মেয়েটা দুষ্টুমি করে, আর আমি জানি তোমার হৃদয়ে জুড়ে শুধু কথার বিস্মৃতি, আর রাইসার কথার জন্য ক্ষমা প্রার্থী। না, কিছু মনে করিনি, ওই তো আমার মেয়ের মতোই। আচ্ছা আমি আসি কেমন, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য চিন্তা করো না। ঠিক আছে বলেই একটা গাড়িতে করে আসতেছি। এদিকে নিউ মার্কেটে নেমে অফিসের একটা ফাইল কিনতেছি, হঠাৎ চোখ যায় রাস্তার পাশে একটা ফেরিওয়ালার দিকে। একজোড়া দুল অনেক পছন্দ হয়, দুলটা কথাকে অনেক মানাবে। দুলটা কিনে নিয়ে ভাবছি কথা তো আর আমার না, তাই বাসায় এসে ডায়েরিটার মাঝে রেখে দিলাম আর অনেক কিছু লিখে রাখলাম, দুঃখ বেদনা না বলা কিছু কথা। ডায়েরির মাঝে যে কিনা আমার সবচেয়ে ভালো বন্ধু। কখন আসলে? এই তো একটু আগে। ও আচ্ছা, রাত 9টা বেজে গেল, খেয়ে নিবে? চলো। এদিকে খাওয়া শেষ করে রুমে এসে ভাবছি আজ চতুর্থ দিন শেষ, তাই রাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, ছোটবেলা থাকতে মাকে নিয়ে গেছো, কাছ থেকে দুইটাও খেতে দাওনি, একটু বুঝতে শিখেছি যখন তখন, যাকে মা বাবা বলে রাখতাম সে বাবাটাকেও নিয়ে গেলে, আমার এই জন্মদিনে তাও কিছু বলেনি, অবুঝ মনের প্রেমের সৃষ্টি করলে, ভালোবাসলাম কথাকে, কিন্তু তার মনেও আমাকে জায়গা দিলে না। কাল তোমার পবিত্র কালেমের বন্ধন থেকে মুক্তি দিব। আল্লাহ, তোমার কাছে কিছুই চাইব না, আমার জীবন আমার ভালোবাসাটা যেইখানে থাকুক ভালো থাকুক। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে কোর্টে গিয়ে ডিভোর্স পেপারটা রেডি করে আমার সাইনটা দিয়ে নিয়ে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, রুমে লক করছি কিন্তু রুম খুলতেছে না, তাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি কথা ফ্লোরে পড়ে আছে, তাই কথাকে গিয়ে ধরতে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে, তাই বিছানায় তুলে শুয়ে দিলাম। কি করবো বুঝতে পারতেছে না, মনে হচ্ছে সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর আসছে, তাই তাড়াহুড়া করে মাথায় পানি দিলাম, জ্বর একটু কমেছে। এদিকে সারা রাত কথার মাথায় জ্বর পট্টি দিয়ে ধীরে ধীরে কথার উপর ঘুমিয়ে যায় ক্লান্ত থাকার জন্য। ওই ছোট লোক ফকিরা বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার ওপর শুয়ে থাকার? জানিস না তোর মতো এতিমকে করুণা করেছি, তোর সাথে সময় কালকে শেষ হয়ে গিয়েছে। 5 দিন অভিনয় করতে করতে ক্লান্ত আমি, তুই আমাকে ডিভোর্স দিবি এই মুহূর্তে। জানি আমি ছোট লোক, এতিম, এটাও জানি আপনার সাথে যায় না। 5 দিন শর্ত দিয়েছিলাম, কারণ আমি আপনার কাছে 7 জনম থাকতে চাইনি। আমি চেয়েছিলাম একটা জনম, তাও আমার কপালে নেই, সারাটা জীবন লাঞ্ছনার কেটেছে। কি করবো বলেন, এতিম তো, তাই আপনার ভালোবাসাটা চেয়েছিলাম, কিন্তু ভালোবাসার শব্দ আমার জীবনের সাথে বড্ড বেমানান, তাই আপনাকে সারা জীবন পাবো না জেনে 5টা দিন চেয়েছিলাম, আমি পেয়েছি, আর 5 দিন আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এজন্য পারলে ক্ষমা করে দিয়েন। তোর মতো লুচ্চাকে ক্ষমা করা যায় না, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, এটা আমার বাবার বাসা, তোর মতো এতিম থাকবে তো এতিমখানায়, আশা করি বের হয়ে যাবি ডিভোর্স লেটার দিয়ে। এদিকে দরজার দিকে চেয়ে দেখি রাইসা আর অপরিচিতা। ও, তোমার বউ আর মেয়েও এসে পড়েছে দেখো। এদিকে কথার কাছে এমন কথা শুনে চোখ দুটো বেয়ে অশ্রু ঝরতে লাগলো, তাই কিছু না বলে শুধু বললাম, ডাইনিংয়ের উপর ডিভোর্স লেটারটা আছে, আমি সাইন করে দিয়েছি, আপনি করে দিলেই হবে, আর এমন এতিমকে এতদিন থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। এই বলে শার্টের হাতাটা দিয়ে চোখটা পানি মুছতে মুছতে হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হচ্ছি। রাস্তায় আনমনা হয়ে পার হচ্ছি, হঠাৎ একটা গাড়ি আচমকা ব্রেক করলো, না করলে বাবা মার কাছে পৌঁছে যেতাম। পিছন দিকে তাকিয়ে দেখি অপরিচিতা আর রাইসা আমার পিছনে আসতেছে। রাজ, কোথায় যাচ্ছ? দাঁড়াও একটু, প্রায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কেন এভাবে আনমনা হয়ে হাঁটতেছ? যার জীবনের রাস্তায় অন্ধকার হয়ে গেছে সে আবার কেমনি ভালোভাবে চলবে? কি বলো পাগলের মতো তুমি? কি অন্ধকার হয়েছে? চলো বাসায় চলো। না, এই হয় না, আমাকে একা ছেড়ে দাও। তাই ভালো, যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম
সে আজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিল। রাইসা মামুনি, দেখো তো, তোমার বাবাই তোমার মার সাথে যেতে চাচ্ছে না, তুমি বকা দাও তো। বাবাই, তুমি কি মমের সাথে রাগ করেছো, এই জন্য বাসায় যেতে চাইছো না? জানো বাবাই, মম না তোমাকে এত এত ভালোবাসে। জানো বাবাই, রাতে যখন ঘুম ভেঙে যায় আমার, তখন দেখি তুমি যে একটা ছবি দিয়েছিলে বাবাই বাধাই করে, তোমার সেটা বুকে নিয়ে কাঁদে মম। বাবা, তাহলে বলো তো, আমার মম তোমায় অনেক ভালোবাসে না? এদিকে রাইসার কথা শুনে অপরিচিতার দিকে তাকাতেই দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ দুটি নিচে নামিয়ে দিলে। অসম্ভব সুন্দর লাগছে অপরিচিতাকে, তাই সে রয়েছে পলকহীন চোখ জোড়া নিয়ে। বাবাই বলো না কেন, আমার মম তোমাকে এত এত লাভ করে, ওভাবে চেনা থেকে বলো না কেন? এদিকে রাইসার কথা শুনে হুঁশ ফিরতেই রাইসাকে কোলে নিয়ে বললাম, হ্যাঁ মরানি, তোমার মমটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। দেখেছো মম, বাবাই জানে তুমি বাবাইকে কত ভালোবাসো। মম, তোমাদের তো ইয়ের কথা বলে দিলাম, আমাকে ট্রিট দিবা না? আচ্ছা বাবাই, ট্রিট কি একটা মুভিতে দেখেছিলাম, কিন্তু জানি না, তবে ভালো কিছু হবে। এদিকে রাইসার এমন কথা শুনে বুকে পাহাড় সমান কষ্ট দিয়েও হেসে দিলাম, সাথে অপরিচিতাও। বাবাই, না হেসে চলো, মমকে নিয়ে বাসায় যাব। চলো। এই বলে অপরিচিতদের বাসায় গেলাম। এদিকে রাইসা বিকেলে ঘুমিয়ে পড়লে অপরিচিত এসে বলতে লাগলো, রাজ, কথার ভাবি তোমার সাথে এমন করলো কেন, তাও তোমার মতো লোকের সাথে? এই রাজ, মেয়েদের মতো কাঁদতেছো কেন? আচ্ছা, একটা কথা বলবো? বলো অপরিচিতা। রাজ, তোমার আর কথাপুর অতীতের কথাটা শুনতে পারি? প্লিজ বলো। শুনবা তাহলে শোনো। আমি জন্ম নিয়ে মাকে হারাই। বাবা আমাকে মায়ের মতো আদর সোহাগ দিয়ে বড় করেছে। জানো, একটু বড় হতে বাবাটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমি হয়ে যাই একা। তখন মামা তার বাসায় নিয়ে যায়, আর সে থেকে কথার সাথে পরিচিত। একসাথেই প্রাইমারি লেভেল পার করা, আর কয়েক বছরের ব্যবধানে ওকে অবুঝ মনটা শৈশবে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু সেই পড়াশোনার জন্য লন্ডনে বাড়ি যাওয়াই, আর সে দূরে যাওয়ায় তার প্রতি ভালোবাসাটা বাড়তে থাকে। অনেক অপেক্ষার পর সে দেশে আসে। মা বাবার কথা মতো আমার সাথে কথা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু বাসরাতেই বলে যে সে সজীবকে ভালোবাসে, আর সজীবকে ছাড়া আর কাউকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবে না। বাসরাতের কথা আমার কাছে ডিভোর্স চাই। জানো, সেদিন আমার পৃথিবীটা উলট পালট হয়ে গেছিল। যাকে এত ভালোবাসতাম সে কিনা বাসরাতে আমার কাছ থেকে মুক্তি চাই। শেষ পর্যন্ত আমার ভালোবাসা হেরে যায়। সমস্ত ভালোবাসার কথাকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে কবর দিয়ে আসলাম। কেঁদে কেঁদে কথাগুলো বললাম। রাজ, প্লিজ কান্না করো না। তোমার কান্না আমার কাছে মৃত্যুর চেয়েও কষ্টদায়ক। প্লিজ কান্না করো, এটাই নিয়ম। আমরা যাকে জীবনের সবটা দিয়ে ভালোবাসি তারাই আমাদের সাথে প্রতারণা করে আমাদের কষ্ট দেয়। প্লিজ তুমি ফ্রেশ হয়ে এসো, টেবিলে খাবার দিচ্ছি। সারাদিন তো কিচ্ছু খাওনি। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। হ্যালো সজীব বাবু, তুমি কেমন আছো? জানো, আজ আমি অনেক হ্যাপি। ওহো, তাই বুঝি? আমার বাবুনিটা আজ এত খুশি কেন? কারণটা জানতে পারি? বলবো না, ট্রিট দাও। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বলো, তোমার খুশির কারণটা কি? আচ্ছা জানো, আজ আমার এতগুলো খুশি হবার কারণ জানো, আজ ওই এতিমের মিথ্যে বিয়ের বন্ধন থেকে আমি মুক্ত। ওর মতো লজ্জার সাথে সাথে থাকতে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এখন থেকে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। বলো তো, এর মতো ছোটো লোক থার্ড ক্লাস এতিমকে কি আমার সাথে মানায়? আর ডিভোর্স দিয়েছে ছোটো লোকটা, তাই আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে, কিন্তু তোমাকে ছাড়া একা একা কেমনে নাচবো বলো তো? হলে আমার বাবুনিটা, তোমার কষ্ট পেতে হবে না। আমি পরশু বাংলাদেশ আসতেছি, আর এটাই সারপ্রাইজ। ও সত্যি বাবু, তুমি না অনেক ভালো। আচ্ছা তাহলে পাপ্পি দাও। তুমি আমাকে এখনো পাপ্পি দাওনি ফোনে, আপাতত দাও না বুবুনি। বাবু প্লিজ রাগ করো না, আমার সব ভালোবাসা তোমার জন্য। বিয়ের পর যত পাপ্পি খেতে চাও খেও, কিন্তু বিয়ের আগে ফোনে পাপ্পি দেওয়া যাবে না। ওকে ঠিক আছে, এখন রাখি বাবুনি। এই বলে ফোনটা রেখে চোখ ফেরাতেই মনে পড়লো ডিভোর্স পেপারের কথা। আচ্ছা, ডিভোর্স পেপারটা সাইন করে দেয় সব সম্পর্ক শেষ হয়ে যাবে? এই বলে ডিভোর্স পেপারটা নিয়ে যেমনি সাইন করতে যাব, ঠিক তখনই দেখি কি যেন ভাঙা শব্দ
হলো। টেবিলের দিকে তাকাতেই দেখি বিড়াল ধরে গ্লাসটা ফেলে দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গ্লাসের কাছে একটা ডিরিয়া পড়ে আছে, আরও কি জানি একটা দেখা যায়। তাই কথা ডিভোর্স পেপারটাতে সাইন না করে সে ডায়েরিটা খুলেই তো একটা শর্ট খায়। এই ডায়েরিটার মাঝখানে একটা পায়েল দেখা যাচ্ছে, তাই ডায়েরিটা নিচ থেকে তুলতে হাত দিয়ে খুলতে অবাক হয়, কারণ ডায়েরির মাঝে যে পায়েলটা সে একই পায়েলে আরেকটা পায়েল তার কাছে এখনো আছে। তাই কথা ভাবতে ভাবতে সে ডায়েরিটা পড়ে দেখবে কথা, যে আবার সেই গাছ। ডায়েরিটা নিয়ে এসে পড়তে লাগলো। প্রিয়তমা কথা, জানি একদিন আমার হৃদয়ের সব অনুভূতি, আমার সেই সময়ের ভালোবাসা এই ডায়েরিটা তোমাকে মনে করে দিবে। তোমার কি মনে পড়ে কথা, বর্ষাকালে যেদিন কদম ফুল পেরে দিয়ে থেকে গাছ থেকে পড়ে যায় আমি, আর তুমি দৌড়ে কাঁদতে কাঁদতে আমার কাছে আসতে, পা ছিলে পড়ে যাওয়া পুকুরে তখন সব ক্লাস 2তে পড়ি, সাঁতার জানি না, কি করবো বলো, তোমাকে বাসাতে পানিতে ছাপ দিয়ে পড়ে আর কিছুই মনে নেই। পরে সবার কাছে শুনি আশিক কাকা বাঁচিয়েছে তোমাকে আর আমাকে, আর তোমার পিছলে পড়ে যাওয়া অনেকটা পা কেটে যায়, কিন্তু তবে তোমার পা কেটে যাওয়ার জন্য না, কেঁদে আমার জন্য কাঁদছিলে। এটা মনে পড়ে কথা, নিজের পায়ের দিকে চেয়ে দেখে এখনও তার পা কাটার দাগ রয়েছে। এসব পড়ছে আর কথার গ্রামে সেসবে হারিয়ে যাচ্ছে, অতীত জন্য হৃদয়ের পাতায় হানা দিচ্ছে। তার পায়ের পাতা উল্টাতে জানো কথা, যেদিন মা বাবাকে হারিয়ে তোমাদের কাছে আসি, তখন তুমি আমাকে খাওয়াই দিতে, গোসল করিয়ে দিতে। জানো আমার খুব ভালো লাগতো, যে আমি নিজেই খেতে পারে না সে আমায় খাওয়াই দেয়, আমায় গোসল করিয়ে দেয় জানো। আর সেই দিনগুলো খুব মিস করছি। আচ্ছা তোমাকে জীবন বলে ডাকি, জানো জীবন, মা বাবাকে হারিয়ে যখন তোমাদের এখানে আসি, তোমার সাথে স্কুলে যাওয়া, যখন এতিম বলে সবাই অপমান করতো, কি আমার সাথে খেলতো না, তাই স্কুলের সেই বকুল ফুল গাছটার নিকটে গিয়ে মা বাবা বলে ডাকতাম, আল্লাহকে বলতাম আল্লাহ সব শিশুর বাবা আছে, আমার বাবা মা কোনোটাই নেই, কেন আমি কি এমন অপরাধ করেছি? আচ্ছা আমার মা বাবাকে কেন নিলে, আমাকে কেন পছন্দ হয়নি? ও আমাকে রেখে দিয়েছো যে জন্য, সবাই অপমান করে, কেউ আমার সাথে না খেলে এই জন্য? মা বাবা বলো, আল্লাহকেও দেখো, বাবাই তোমার মতো কেউ আমাকে আর আদর করে না, সবাই বকা দেয়। এমন সময় তুমি পিছন থেকে বলো, কে বলেছে তুমি এতিম? আর কখনো বলবে না, যদি কখনো বলো তাহলে তোমার বাবা মার মতো আমিও চলে যাব না ফেরার দেশে। তুমি কারোর সাথে খেলবে না, শুধু আমার সাথে খেলবে। বলো খেলবে না? প্লিজ এবার একটু হাসো, চলো আমরা দুজন পদ্ম ফুল তুলতে যাব, তার আগে হাসো একটু। আর কে বলেছে তোমার কেউ নেই? তোমার কথা কি মরে গেছে? জানো রাজ, তুমি কাঁদলে আমার বুকে কেমন কেমন যেন লাগে, তোমাকে দেখলে দিশেহারা হয়ে যায়, সারাক্ষণ তুমি পাশে না থাকলে পাগল পাগল লাগে। আমারও লাগে। চলো আজ অনেকগুলো পদ্ম ফুল তুলব, জানো তখন তোমাকে আমার অবুঝ মনটা ভালোবেসে ফেলে। আর এরপর কত ছোটাছুটি, কত রঙিন স্বপ্ন। জানো সবসময় আমি আর তুমি বউ জামাই খেলতাম, কিন্তু একদিন তোমার সাথে রাগ করে তানিয়ার সাথে বউ জামাই খেলাই, আর তুমি তা দেখে তোমার সবচেয়ে ভালো বন্ধু তানিয়ার সাথে কথা বলা বন্ধ করে দাও। বাসে এসে না খেয়ে কান্না করো। জানো সেদিন আমিও অনেক কান্না করেছি। পরে প্লেটে করে ভাত নিয়ে যখনই তোমাকে বউ করে ডেকে খাওয়াই দিতে চাই, তুমি তখন কান্না করে দিয়ে বলেছিলে, রাজ তুমি যখন তানিয়ার সাথে বউ জামাই খেলছো তখন সত্যি আমার মরে যেতে ইচ্ছা করেছে, তোমাকে ছাড়া বাঁচবো না আমি, তুমি তানিয়ার সাথে আর কথা বলবে না, বুঝলা? আর এই যে তোমার হাত আমার মাথায়, এখন প্রমিস করো আমাকে ছাড়া কখনো কাউকে বিয়ে করবে না। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিলে, তখন তোমাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম জীবনে তোমাকে ছাড়া কাউকে বিয়ে কেন, ভালোবাসবো না। এইসব কথা পড়তে পড়তে মনে পড়লো কথার সেই সবের সেই কথাগুলোর কথা, আর দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কথা কিভাবে এতটা খারাপ হতে পারলো? রাস্তার প্রকৃত ভালোবাসা, সেসব প্রেম কাঁদতে কাঁদতে পরের পাতা দেখতে লাগলো। জানো তুমি যেদিন চলে যাবে লন্ডনে, তখন খুব কেঁদেছিলাম। জানো তখন তুমি তোমার পা থেকে একটা পায়েল দিয়েছিলে,
খুলে। আর বলেছিলে এটা যতদিন তোমার কাছে থাকবে মনে করবে তোমার কথাটা তোমার বুকেই আছে, আর এটার সাথে কথা বলে আমার সাথে কথা বলা হবে। জানো, সেদিন থেকে আজ পর্যন্ত পায়েলটার সাথে কথা বলছি, কান্না করছি। তোমাকে তো বিয়ে করেও একটাবারে বুকে নিতে পারিনি, তাই পায়েলটার সাথে প্রতি রাত গল্প করে বুকে নিয়ে ঘুমাতাম আর ভাবতাম তুমি আমার বুকেই ঘুমাচ্ছ। জানো, যখন তুমি আমাকে এতিম বলতে, সত্যি বলতে তখন মরে যেতে ইচ্ছে করতো। আমার ভালোবাসা কি এতটাই মিথ্যা ছিল যে ভালোবাসার কারোর পায়ের নিচে স্থান পাই? কথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ডায়েরিটা পড়ে সেসব সেই ভালোবাসাগুলোর হৃদয়ে ঝড় তুলছে। মন বলছে, রাজকে বুকে জড়িয়ে ধরে খুব কান্না করি আমি। কিভাবে আমার পবিত্র ভালোবাসা আজকে কষ্ট গেলাম, কথাগুলো ভাবতে পারছি না। জানো কথা, যেদিন বাসর রাতে আমি তোমাকে আমার সেসব থেকে এই পর্যন্ত তিলে তিলে করা ভালোবাসার কথা বলতে চেয়েছি, ঠিক তখনই তুমি বাসর রাতে বলেছো ডিভোর্সের কথা। তখন আমার ভালোবাসা অন্ধকারে ঢেকে যায়। এই জন্য আমার সাথে তোমাকে 5 দিন স্বামী স্ত্রীর মতো থাকার শর্ত দিয়েছিলাম। জানো, তোমার সাথে কাটানো সেই 5 দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে থাকবে। জানো, কাল সারা রাত আল্লাহর কাছে কান্না করে তোমাকে চাইছি। ভেবো না শুধু চেয়েছি, আমার জীবনটা যেখানে যাই কাছে থাকে, সে যেন সুখে থাকে। আল্লাহ যেন আমার জীবনে বিনিময়ে তাকে যেন সুস্থ রাখে। আমার ভালোবাসা তো পূর্ণতা পেল না, তাই আমার জীবনে যাকে ভালোবাসে আল্লাহ যেন তাকেই পাইয়া দেয়। জানো, কথা বলতে ইচ্ছে ছিল, তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে গল্প শুনবো, তোমার চুলের মুহূর্ত গন্ধে নিজেকে অজানায় হারাবো, তোমার সাথে সারাদিন খুনসুটি করে রাতে তোমার বুকটাই বালিশে বানাবো, তোমাকে জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চাদের মতো ঘুমাবো। কিন্তু এটা তো স্বপ্ন ছিল, বাস্তব তো সেটা যে আমি এতিম, আর এতিমের সাথে তোমার চাই না। তোমার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার অজান্তেই তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখার জন্য। কি করব বলো? ভালোবাসতাম তোমাকে অনেক বেশি, ভালোবাসতাম, কিন্তু যার জন্য ভালোবাসা নামক শব্দটি বড্ডই বেমানান, যাকে আল্লাহ মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, সে তোমার ভালোবাসা কেমনে পাই? তাই লিখে রাখলাম ডায়েরির পাতায়। কথা ডায়েরিটা পড়ছি আর বুকের সাথে জড়িয়ে খাচ্ছে আর ভাবছি, আমি আমার জীবনটাকে এতটা কষ্ট দিয়েছি যার ভালোবাসার কাছে সমস্ত কিছু তুচ্ছ। ডায়েরি পড়তেই পাতাটা উল্টাতেই চোখে পড়লো নীল কালিতে লেখা, জানো কথা, তোমাকে যতটা ভালোবেসেছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। তোমার মুখে সজীবের কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করতেও। জানো, যেদিন শর্তেও চতুর্থ দিন, সেদিন স্বপ্নে তোমাকে হারিয়ে ফেলা দেখে ঘুম থেকে জড়িয়ে ধরে বলেছিলাম, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তখন মনে করেছিলাম তুমি বলবে আমাকে যে কখনো তোমায় ছেড়ে যাব না, কিন্তু তুমি তা বলনি, বলেছ আমাকে পাগলের মতো। কি বলছি, আমি তোমাকে ভালোবেসে সত্যি পাগল, বিশ্বাস করো। আর তোমাকে ভালোবেসে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও আমায়। টেবিলের উপর ডিভোর্স পেপার রাখা আছে, সাইন করে দিও, তাহলেই হবে অনন্ত তোমার ভালোবেসে। এতটুকু উপকার তো করতে পারলাম, এখন সজীবের হতে পারো, তুমি আর কোনো বাধা নেই। তবে মনে রেখো, আমার চেয়েও ভালো তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না। আচ্ছা, ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি। জানো, কখনো মরে যাই একটু ডায়েরিটা বুকে নিয়ে, তাহলে আমার আত্মাটা মনে করবে তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছ। কথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ডায়েরিটা বুকে নিয়ে বলতে লাগলো, রাজ রাজ আমি তোমাকে ভালোবাসি। তুমি যে আমার জীবন, স্বপ্ন, সাধনা, আমার শৈশবের ভালোবাসা। এতদিন কাজকে হীরা ভেবে ভুল করেছে। আর ডিভোর্স আমি তোমাকে দেব না। তোমাকে ডিভোর্স দিলে যে আমি মরে যাব। আমি তোমারই আছি, তোমারই থাকবো। এই বলে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়লো। কথা ফ্লোরে কেমনে যাবে? রাজের কাঁধে তাকে যে অনেক কষ্ট দিয়েছে। হঠাৎ ফোনটা বাজতেই কথা মনে করছে রাজ ফোন দিয়েছে। কেননা রাজ অফিস থাকলে ফোনটা দিয়েই বলতো কথা খেয়েছো কিনা, তাই কাঁদতে কাঁদতে ফোনটা তুললো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কথা, আপনার হসপিটালে কিছু রিপোর্ট আছে, নিয়ে যেন। কথা শুনলো যে ফোনটা হাসপাতাল থেকে এসেছে, তাই বলল, আচ্ছা আমি আসতেছি। এই যে ম্যাডাম, আপনার হাজবেন্ড কই? সেই দিন যে আসছিল। কথা ডাক্তারের মুখে হাজব্যান্ডের কথা শুনে মনের মাঝে ঝড়, কারণ কথা তো কোনো সময় রাজকে স্বামী হিসাবে মেনেই নেয়নি। বাসরাতে ডিভোর্স চেয়েছে, তাকে তো শুধু কষ্টই দিয়েছে। জানেন ম্যাডাম, এই যে আপনার রিপোর্ট,
সব ঠিক আছে, তবে একটা কথা জানো পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান মেয়ে আপনি, যে আপনার স্বামীর মতো একটা স্বামী পেয়েছেন। একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসে, আপনার স্বামীকে না দেখলে বিশ্বাসই হতো না। সারা রাত আপনার পাশে বসে থেকে কাটিয়েছে। যদি বলতাম চলে যান, তখন কি বলতো জানেন? জীবনকে কেউ ছেড়ে যেতে পারে? আপনার পাশে বসে নামাজ পড়ে কাঁদে যেন আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। সারা রাত আপনার মাথার হাত বুলিয়ে দিত। জানেন, পৃথিবীতে খুব কম মানুষই থাকে আপনার মতো ভাগ্যবান। জানেন, এই জন্যই আল্লাহ হয়তো স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত রেখেছে। জানেন, আপনার স্বামীর মতো একটা স্বামী পেলে আমি নিজের চুল দিয়ে তার পা মুছে দিতাম। আর এটাও জানি, তবুও অমন মানুষের ভালোবাসার এক বিন্দুও ঋণ শোধ হতো না। সত্যি আপনি ভাগ্যবতী। এদিকে ডাক্তারের কথা শুনে কথা চোখ দিয়ে অজস্রে শ্রাবণ নামতে শুরু করলো। চোখ দিয়ে অস্ত্র ঝরতে কথা যেন পাথরের মূর্তি হয়ে গেছে। ম্যাডাম, আপনি কান্না করছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দেওয়ার মতো কিছু বলছি? কথা ডাক্তার ম্যাডামকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না, তুমি আমাকে আমার মনের চোখ খুলে দিয়েছো। আমার জীবনটা আমি ক্ষমা করবে। আচ্ছা, আসি। এ বলে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে দৌড়ে বের হয়ে গেল। নিজের গাড়িটা ফুলে রেখে এসেছে রাস্তায় দিয়ে আধমনে হাঁটছে। হঠাৎ আচমকা একটা গাড়ি ব্রেক করে কথার সামনে। এই যে ম্যাডাম, দেখে চলতে পারেন না? অল্পের জন্য বেঁচে গেলেন। এদিকে কথা মুখ ফেরাতেই দেখেছি অপূর্ণ নিশাতুল আওয়ানি, যে কথার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। কথা, তুই হঠাৎ এভাবে রাস্তায়? কিছু বুঝতে পারছি না। আর তুই কান্না করছিস কেন? আচ্ছা, অন্যদিন বলবো। কি করে? অনেক দিন পর দেখা হলো, তাই না? মনে হয় 4 বছর। ওই তোর সাথে বেবিটাকে? ওইটা আমার বেবি, বুঝলি? তোর সাথে কথা নেই, তুই আমাকে না বলে বিয়ে করলি। তাই বুঝি? আচ্ছা, এক গাধা। সরি, চল গাড়িতে উঠ। এই বলে দুজন মিলে অবনীর বাসায় ঢুকেই কথা একটা শর্ট খায়। দেওয়ালে একটা বড় করে বাঁধা করা ছবি, সেটাতে অবনীর কোলে বেবিটা আর সজীব অবনীকে জোরে ধরে আছে। কথা অনেকটা বিস্মিত হয়ে চেয়ে রয়েছে ছবির দিকে। ওই কথা, ওভাবে চেয়ে আসিস কেন? ও তোর সাথে তো কন্ট্যাক্ট করতে পারেনি, তোর ফোনটাও বন্ধ ছিল। তাই আমার আর সজীবের বিয়ের কথা বলতে পারিনি। কি করব বল? কিভাবে যে কি হয়ে গেল কিছু আন্দাজ করতে পারিনি। না, ঠিক আছে। আচ্ছা, তোর বরকে বলিস ট্রিট দিয়ে বিয়ে তো খেতে পারিনি। কথা অনেকটা হেসে কথাটা বললো। ও তোকে তো বলাই হয়নি। সজীব 2 দিন পর দেশে আসছে, ওই লন্ডনে থাকে। বুঝিস, রি তো তার বাবার কত বড় প্রপার্টি। তুই অনেক ভাগ্যবতীর, অপর্ণা। যা, কি বলিস? সজীবকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। টাকা ছাড়া কিছুই বুঝে না মানুষটা। জানিস, জীবনে অনেক বড় ভুল করছি। রাকিবকে ছেড়ে এসে জানিস, হয়তো সজীবের কাছে সুখ পেয়েছি, দামি গাড়িতে চড়ে বেড়াতে পারছি, মাস শেষে হাজার হাজার টাকার শপিং, কিন্তু প্রিয় মানুষটার সাথে একসাথে বসে এক প্লেটে বসে কখনো খাবার খেতে পারিনি। কখনো সজীব বলেনি, অপর্ণা তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দেই। এদিকে অপর্ণার মুখে খাওয়াই দেওয়ার কথা শুনে কথার চোখ দুটি ছলছল করে ওঠে। কথার মনে হলো, কথার যখন জ্বর ছিল তখন রাজ কথাকে খাওয়াই দিয়েছে, সারা রাত পাশে বসেছিল। এসব মনে করতেই বুকের ভেতর চিনচিন ব্যথা করতে শুরু করেছে। ওই কথা কই হারিয়ে গেল? না, এমনি। তারপর বল। জানিস, এখন খুব মিস করি রাকিবকে। আমি বুঝে ফেলেছি, ওর মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। কি পাগলটাই না ছিল আমার জন্য রাকিব। কলেজে এক নজর দেখার জন্য ছেলেটা পাগল ছিল। কত রাত ঝগড়া করে পার করেছি। তখন মনে করতাম ছেলেটা আমাকে ভালোবাসে না, কিন্তু এখন বুঝেছি রাগের আড়ালে তার পাহাড় সম ভালোবাসা। জানিস, খুব ইচ্ছে করে একটু প্রিয় মানুষটার হাত ধরে
জ্যোৎস্না রাতে গল্প করতে। কিন্তু বিয়ের পর যখন সজীবকে বলতাম তখন সজীব বলতো, কি সব মানসিকতা, যাও ঘুমাও, এই বলে সিগারেট টানতে টানতে ডান্স ক্লাবে চলে যেত। জানিস, ঠিক তখনই রাকিবের কথা মনে পড়তো। ছেলেটির সাথে 3 বছর সম্পর্ক ছিল, কখনো খারাপ দৃষ্টিতে তাকায়নি আমার দিকে, কখনো হাতটিও ধরে নাই। জানিস কথা, এখনো আমার কানে বাজে রাকিবের সেই কথাগুলো। জানো অর্পণা, তোমার আর আমার একটা ছোট্ট সংসার হবে, ছোট্ট একটা জব করব, ছোট্ট একটা ফ্ল্যাট থাকবে, কিন্তু ভালোবাসা দিয়ে পূর্ণ কোনো জ্যোৎস্না রাতে ঘুমাবো না। সারা রাত ছাদে তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না দেখব, বৃষ্টি ভেজা দিনে বেলকুনিতে দাঁড়িয়ে গল্প করব। কি পারবে না আমার স্বপ্নের রানী হতে? তখন মুস্কি হেসে বলতাম, পাগল একটা, আমি হব না, কে হবে তোমার স্বপ্নের রানী? জানিস, কথা খুব মিস করি সেই সব দিনগুলি। তাহলে সজীবের সাথে কেন বিয়ে করলি? শুন তাহলে, লন্ডনে এক ট্যুরে বেড়াতে গিয়েছিলাম, সেখানেই সজীবের সাথে সম্পর্ক, তার থেকেই বিয়ে। তাহলে রাকিব কোথায় গেল? ওই অপর্ণা, কাছিস কেন, বল কি হয়েছে রাকিবের? শুন তাহলে, লন্ডন ট্যুর থেকেই ফিরে সজীবের বাবার সাথে আমার বাবা বিয়ে ঠিক করে। আমিও তখন ভেবেছিলাম রাকিবকে বিয়ে করলে ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবে না, সে তার বাবারই বা কি আছে। তাই বিয়ের সর্বপ্রথম কার্ডটা দিতে রাকিবকে দিতে একটা পার্কে দেখা করি। জানিস, কথা যখন আমার বিয়ের কথা রাকিবকে বলি, সেই দিন হাসি খুশি মাখা মুখটা আধার কালো হয়েছিল। ছেলেটা সেই দিন প্রথম কেঁদেছিল, যে ছেলেটা কখনো 3 বছরে আমার হাতটি ধরার সাহস পায়নি। সেই দিন সেই ছেলেটাই খুব শক্ত করে জড়িয়ে ধরে বলছিল, অপর্ণা, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না ছেড়ে, তোমাকে ছাড়া আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু আমি মিথ্যে মোহে এতটাই অন্ধ ছিলাম, রাকিবকে বুক থেকে সারিয়ে বাসায় এসে পড়ি, পিছন দিকে তাকাইনি পর্যন্ত। আমার হাতে রাকিবের ভালোবাসার করুণ মৃত্যু হয়। শুনেছি আমার বিয়ের পর বাসা চেঞ্জ করে ফেলে আর বিদেশ চলে যায়। জানিস, কতবার মরতে চেয়েছি কিন্তু পারিনি। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হওয়ার আগে আমি যদি মরে যেতাম তাহলে হয়তো ভালো হতো। এখন মনে হয় আমার মতো হতভাগী পৃথিবীতে কেউ নেই। শুনেছি বাসর রাতে নারীদের শ্রেষ্ঠ রাত, আর আমার বাসর রাত কেটেছে একা একা। আমাকে সারা রাত বসিয়ে রেখে সজীব সারা রাত হোটেলে তার বান্ধবীর সাথে রাত কাটিয়েছে। পরে সব জেনেছি যে সজীব আমাকে বিয়ে করেছে আমার বাবার প্রপার্টির জন্য। এখন খুব ইচ্ছে করে রাকিবকে দেখতে, ওর পায়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কি মুখ নিয়ে যাব? আমি তো তোর পবিত্র ভালোবাসাকে অপমান করেছি। মামনি, এটা তোমার আন্টি? আচ্ছা, এটা তোর বেবি তাই না? রে, কথা রিচি মামনির জন্যই শতবার মরতে চেয়েও ফিরে এসেছি। এদিকে কথা অপর্ণাকে যেই ভাই বলে মনে মনে ভাবছে, সজীবের মতো একটা বাজে ছেলের জন্য রাজকে কত কষ্ট দিয়েছে। বাসারাতে স্বামীর অধিকার পর্যন্ত দেয়নি, চোখটা ফেঁচে উঠেছে। এসব ভাবতে ভাবতে বাসায় এসে পড়ে কথা। কিন্তু আজ বাসাটা খালি খালি লাগছে। কেন এত খালি খালি লাগছে? এদিকে কাজের মেয়ে খাবার দিয়ে গেছে। টেবিলের খাবার বসতেই মনে হলো কথা রাজের কথা। রাজ কি খেয়েছে? ও এখন কি করছে? এসব ভেবে কথা খাবার মুখে নিতে গিয়ে ও রেখে দিল। খেতে পারতেছে না, শুধু রাজের মায়াবী মুখটা ভেসে উঠতেছে। কথা যে রাজের সাথে অন্যায় করছে, ও রাজ কি ক্ষমা করবে তাকে? এসব ভাবতে ভাবতে কথা রাজের লেখা ডায়েরিটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রাজ, তুমি আমায় ক্ষমা করবে না? তোমার পায়ের নিচে জায়গা দিবে না? এইসব ভাবতে ভাবতে কখন যে 2টি চোখের পাতায় ঘুম এসে পড়েছে। হঠাৎ কথা দেখে রাজের বিয়ে হচ্ছে অপরিচিতার সাথে। কথা কি বলবে রাজকে ছাড়া সে কথা এখন আর বাঁচতে পারবে না।
তাই ঘুমটা ভাঙতে কাঁদতে লাগলো। আলমারিতে রাখা রাজের শার্টটা শরীরের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমাকে আমি কোথাও যেতে দেব না, তুমি শুধু আমার, শুধুই আমার। এইসব ভাবতে ভাবতে কথা মনে করে সত্যি কি রাজের বিয়ে হয়ে যাচ্ছে, নাকি এই কথা ভেবে গাড়িটা নিয়ে অপরিচিতদের বাড়ি থেকে নক করতে দারোয়ান বলল, এত রাতে ভিতরে যেতে দেওয়া যাবে না। এদিকে কথা কোনো অনুরোধ না করে বাড়ির বাইরে একটা বেঞ্চে বসে আছে, কথা ভাবতেছে। সকালে রাজ অফিসে যাওয়ার পথে রাজকে, আমার জীবনকে এক নজর তো দেখতে পারবো, তাই তো তাতেই চলবো, ওকে এক নজর দেখলেই চলে যাব। এদিকে আমার চোখে ঘুম আসছে না, কথা খুব মনে পড়ছে, বুকের ভিতরটা চিনচিন ব্যথা করতেছে। মনে মনে ভাবছি, কথাই তো ঘুমাচ্ছে, সে তো আমার থেকে দূরে থাকতে চেয়েছে, মুক্তি চেয়েছে আমার ভালোবাসা বন্ধন থেকে, কিন্তু কেন আমার লাগছে, কেন ঘুম আসতেছে না। তাই জানালাটা খুলতেই একটা শর্ট খেলাম, বাইরের দিকে চোখ গেতেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। বাইরে কথা বসে আছে, কি করব ভাবতে পারতেছে না, চোখ দিয়ে অশ্রু ছড়তে লাগলো। পলকহীনভাবে চেয়ে রয়েছি, ভাবতেছি কথা এত রাতে কেন বাসার সামনে বসে আছে। এমনি ভাবছি যাব, আবার বললাম আমি তো ছোট লোক, কথা তো সজীবকে ভালোবাসে, কথার কাছ থেকে দূরে থাকাই উত্তম। হঠাৎ কার জানি স্পর্শ পেলাম শরীরে, পিছনে তাকাতেই দেখি অপরিচিতা। রাজ, তুমি এখনো ঘুমাওনি? এদিকে জানালার পর্দা টেনে দিয়ে চোখটা মুছে অপরিচিতাকে বললাম, এমনি ঘুম আসতেছে না, তাই জানালার পাশে চাঁদ দেখছি। রাজ, তোমার কি হয়েছে? আজ তো অমাবস্যা, তুমি চাঁদ কেমনে দেখো? বাজে বকো না তো। না মানে আকাশের চাঁদটা দেখছিলাম, কি করব বলেই মনের আকাশের চাঁদটা হয়তো গ্রহণ লাগছে। রাজ, কি সব বলছো? অন্ধকারে চাঁদ কেমনে দেখছো? আর গ্রহণ মানে কি সব বলছো? আচ্ছা বাদ দাও, তুমিও তো ঘুমাওনি অপরিচিতা। কি করব, মনটা তো একজনকে দিয়ে দিয়েছি। আর এছাড়া রাইসা তো বাবাইকে পেয়ে মাটাকে ভুলিয়ে গেছে, দেখতে এলাম মেয়েটাকে। আচ্ছা অপরিচিতা, তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। আচ্ছা রাজ, তোমাকে একটা রিকোয়েস্ট করব। বলো, কি রিকোয়েস্ট? তুমি প্লিজ একটু ঘুমাও, প্লিজ। তুমি কি বোঝো না, তুমি কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই। প্লিজ ঘুমাও রাজ, আর কত রাত জাগবে? যাও, তোমার মেয়েটা যে একা একা শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি, কথা কি এখনো বাইরে বসে আছে? হঠাৎ অনুভব করছি অপরিচিতা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।